হৃদমায়ার প্রেম গাথা লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ৩১। হৃদের কথায় মায়া উত্তর করল না, শুধু লজ্জায় ছিটিয়ে নত মস্তিষ্ক হয়ে দাঁড়ালো। গায়ের উন্নাটা হাতে পেঁচিয়ে লজ্জায় হাঁসফাঁস করলো। হৃদমায়ের লজ্জা দেখে যা বুঝার বুঝে নিয়ে নিজের দুহাত দেয়ালে ঠেকিয়ে মদ্দাস্তে মায়াকে রেখে মায়ের মুখোমুখি ঝুঁকে পড়ে বলল, ম্যাডাম কি জেনে বুঝে আমার কাছে আসেন, নাকি পাগলামো করতে করতে চলে আসেন? বুঝিয়েন কিন্তু ম্যাডাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে নিয়ে গেল, গলা শুকিয়ে এলো তৃষ্ণার্তে। এরপর হৃদকে বুঝতে দিতে চাইল না সে হৃদের জন্য এসেছিল এখানে, বরং হৃদকে মিথ্যা বলে রিনরিনিয়ে গলায় বলল, মায়া, আমি তো স্নেহার জন্য এসেছিলাম, ও নেই, আমি এখন চাই। আগের নেই, হৃদ একই সুরে বলল। যাবেন কেন ম্যাডাম, আরেকটা থাকেন। ভালোই তো লাগছে, শ্রেয়া নেই তো কি হয়েছে, আমি তো আছি, সুন্দরী বেআইনের সঙ্গে দেব। বলে হৃদ অমনভাবে মায়ের গলা বেয়ে নিচে তাকালো, যেন মায়ের ওন্না বেদ করে হৃদ সবকিছু দেখে নিচ্ছে, অথচ মায়ের গায়ে বড় ওন্না কাজ জড়িয়ে দুপাশে টানা। মায়ের হৃদের দৃষ্টিতে অস্বস্তিতে পড়ে হাত কসলিয়ে মিনমিন গলায় বলল, আপনার দৃষ্টি বাজে। হৃদের তৎক্ষণাৎ উত্তর আসলো, আমার দৃষ্টি বাজে বলেই তো আপনাকে নষ্ট চোখে দেখি ম্যাডাম, নয়তো ভালো হলে তো দূরেই থাকতাম, কাছে আসতাম না। মায়া মিনমিন করে বলল, আমি তো বিবাহিত, আমার বিবাহিত মেয়েই পছন্দ, সেজন্যই তো আপনাকে পরকীয়ার প্রস্তাবটা দিলাম। ম্যাডাম কি রাজি? মায়া মাথা নেড়ে অসম্মতি দিতে দিতে আগের নিয়ে মিনমিন করে বলল, না, আমার ওমন আপনার মতো সিঙ্গেল ছেলেদের পছন্দ না। সিঙ্গেল কোথায় ম্যাডাম, আপনি আমার পরকীয়ার প্রস্তাবটা অ্যাকসেপ্ট করলেই আমি মিঙ্গেল হয়ে যাব, তারপর দুজন মিলে সোজা রুমে, আমার ব্যাগটাও খালি, সারা রাত আপনাকে শেখাবো পড়াবো কিভাবে পরকীয়া করতে হয়। এর মাঝে দুজনের শারীরিক এক্সারসাইজও হয়ে যাবে। পরকীয়ার মানেও বুঝেন তো ম্যাডাম, কি করতে হয় জানেন তো? হৃদের বেহাস ইঙ্গিতমূলক কথায় মুহূর্তেই মায়া নাক মুখ খিচে নিল অতি লজ্জায় আড়ষ্ট হয়ে। মাথা নুয়ে দুই হাতে মুঠোয় ওড়নার আঁচলটা পেশল। কেমন একটা অস্থিরতা মায়া আছড়ে পড়ছে, ভেতরটা ভয়ে ধুকপুক করছে। হৃদের কথায় ইঙ্গিত বোঝার মতো বয়স মায়ের হয়েছে, সে এসব বুঝে। এতদিন হৃদের পরিচয় জানতো না বলে মায়া হৃদের মুখে মুখে উত্তর করতে পারছে, কিন্তু এখন মায়া হৃদের পরিচয় সম্পর্কে অবগত হয়ে মুখ চালাতে পারছে না, বরং মায়ের ইহজীবনে হৃদের সাথে কখনো তর্ক করবে না বলে প্রতিজ্ঞাও করেছে। কারণ হৃদ মায়াকে এমনি বেয়াদব বলে জানে। নিজের ফোনেও মায়ার নাম্বারটা সেভ পাবে সেরকম ভাবেই সেভ করা, যেভাবে মায়াকে কতটা বেয়াদব্য ভাবলে হৃদ এই নাম্বার সেভ করে তা জানা নেই মায়ার। মায়া এতদিন না জেনে বুঝে হৃদের সঙ্গে তর্ক করেছিল, কিন্তু এখন জামাইয়ের পরিচয় পেয়ে মুখ চালিয়ে তর্ক করে আর বেয়াদব হবে না, বরং মায়া ভাদ্য বউ হয়ে থাকবে ওর নেতা সাহেবের। মায়া আর মুখ চালাবে না বলে সিদ্ধান্ত নিলেও নিজের ভেতরকার অস্থির ছটফটে উত্তেজনা হয়ে যাচ্ছে বারবার। আর কিছুক্ষণ এইভাবে হৃদের সামনে থাকতেই নিশ্চিত মায়ের চতুর জামাই বুঝে যাবে মায়ের মতিগতি। মায়ের হৃদকে বুঝতে দিতে চায় না নিজের ভেতরকার অবস্থানের কথা, বরং এই মুহূর্তে হৃদকে পালাতে চাইল। আমি নিচে যাব। হৃদ মায়ের অস্থিরতা দেখেই বলল, ম্যাডাম কি আমাকে ভয় পাচ্ছেন? অল্পতে ভয় পেলে চলবে বলুন? আমার এখনো কত কিছু করা বাকি, আর আপনার কত কিছু সহা বাকি। আমি তো আপনার জান খাওয়ায় দান্দায় আছি, আর আপনি জান নিয়ে পালাতে চাচ্ছেন? কথাগুলো বলতে বলতে হৃদ মায়ের সাথে আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। স্পর্শে দুজন শরীর ছুঁয়ে যেতেই মায়ের সর্বাঙ্গ কেঁপে উঠল হৃদের শরীরের স্পর্শে। মুহূর্তে মায়ের হৃদের বয়ে দেয়ালের সঙ্গে ছেটে গেল কম্পিত দেহময়ে। হৃদ অনুভব করলো মায়ের কম্পনরত শরীরের আঁচ। নিস্তব্ধ ড্রয়িং রুমে যেন ঝংকার তুলল দুজনের উষ্ণ নিঃশ্বাসের শব্দ। সেই উষ্ণতা আরো ভারিয়ে দিল হৃদ। হাত বাড়িয়ে দেয়ালের সুইচ চেপে আলোকিত ড্রয়িং রুমটি মুহূর্তে ঘোর অন্ধকার করে তলিয়ে দিল। মায়া চমকে উঠল, অজানা ভয়ে ফের বুক ধুকপুক করলো। হৃদ মায়ের ভয় বাড়িয়ে দিয়ে মাথায় থুতি ধরে লজ্জায় নিয়ে যাও মুখটা উপরে তুলল। বয়ার্ত মায়া আরো বয়ার্ত হলো, শরীর শক্ত হয়ে চোখ মুখ কিছু বন্ধ করে নিল। হৃদ আবছা আলোয় মায়ের সুন্দর মুখটা দেখলো। মুখোমুখি হওয়া দরুন হৃদের উষ্ণ নিঃশ্বাসে বাতাসে মায়ের মুখে অনুভব করতেই মায়া তরতর করে কাঁপলো। হৃদের গোল লাগা চোখে মায়ের কম্পিত চোখ জোড়া দেখলো। হাত বাড়িয়ে মায়ের মসৃণ গাল স্পর্শ করলো। অপর হাতটা নেমে আসলো মায়ের কোমরে। হৃদ চোখ আউড়িয়ে মায়ের মায়াময় মুখ আবারও একবার দেখলো। তার অবাধ্য মন আরো অবাধ্য হলো। হৃদের মনে হচ্ছে তার অবাধ্য মন অবাধ্য বউটাকে কাছে পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে তার বুক থেকে লাফিয়ে না বেরিয়ে যায়, তাহলে তার সম্মান আর কিছুই থাকবে না। এই বেয়াদব বউটা চট করে বুঝে যাবে হৃদের কথা তার অমান্য মনটাও শুনে না। আসলে তার মন কথা শুনে তার বউয়ের, তখন হৃদের দুর্বলতা বুঝে যাবে। সেটা হৃদ চাচ্ছে না তার ব্যক্তিত্বের বাইরে গিয়ে এই নারী তার দুর্বলতা বুঝুক। তাছাড়া হৃদের মনের সাথে তার চোখ দুটো চরম বেহায়া। সারাক্ষণ অস্থির হয়ে কিভাবে বউকে খুঁজে বেড়ায়,
এত অবাধ্যের মাঝে হৃদ যে কিভাবে বাধ্য থাকবে সেটাই বুঝতে পায় না। মাঝে মাঝে তো হৃদের নিজের জন্য মায়া হয়। সে কিভাবে এত অবাধ্যের মাঝে পড়ে গেল। তার মন কথা শুনে না, চোখ কথা শুনে না, হাতও কথা শুনে না। বউকে ছুতে চাই, তার শরীরটাও কেমন বউ বউ করে। সবচেয়ে বড় কথা হলো তার অবাধ্য বউটাও তার কথা শুনে না। হৃদের গোড় লাগা মন ছিকড়ে উঠল মায়ের তীর তীর করা কম্পিত ঠোঁটের দিকে তাকিয়ে। গোড় লাগার মতন আসক্ত হাতে হাতের উল্টো পিঠ ছোঁয়ালো মায়ের গালে। গালে পড়া মায়ের চুলগুলো হাতের উল্টো পিঠে সরিয়ে দিতে দিতে হৃদ শব্দ করে চুমু খেলো মায়ের গালে। জীবনে প্রথম চুমু হৃদ থেকে পেতেই মায়ের কম্পিত শরীর আরও কম্পন বাড়ল। শরীর শক্ত করে নিঃশ্বাস নিতে ভুলে গেল ভয়ে আর উত্তেজনায়। হৃদ মায়ের অপর গালেও ঠিক আগের ন্যায় শব্দ করে চুমু খেলো। মুখ উঠিয়ে মায়ের কম্পিত চোখের দিকে তাকিয়ে বলল, শরীর ছাড়ো। হৃদের কথা মায়া অবধি পৌঁছালো কিনা বুঝা তাই। বয়ে মায়ের শরীর নরম করার বদলে আরো খিচে গেল, শক্ত করে পড়ে রইল হৃদের বক্ষে। নিঃশ্বাস তখনও আটকে রেখেছে, কাঁপতে কাঁপতে। হৃদ মায়ের কপালে শব্দ করে ঠোঁট ছুঁয়ে নেমে আসলো দু চোখের পাতায়। তীর তীর করা দু চোখের পাতাও একইভাবে ঠোঁট ছুঁয়ে নাকে নামতেই হৃদ সেখানে শক্ত করে কামড় বসিয়ে দিয়ে মোহিত গলায় বলল, নিঃশ্বাস ছাড়ো। মায়ের নিঃশ্বাস ছাড়ার বদলে বরং আরো আটকে রাখলো। মায়ের বেগতিক কম্পন বলছে এই মুহূর্তে হৃদকে কতটা বই পাচ্ছে ও। তারপরও হৃদ ছাড়লো না মায়াকে, বরং কামড় দেওয়া জায়গায় শব্দ করে ছোট্ট করে চুমু খেয়ে নেমে আসলো মায়ার লাল উষ্টে। বিয়েতে দেওয়া মায়ার লাল টুকটুকে লিপস্টিক এখনো লেগে আছে ঠোঁটে। হৃদ সেদিকে তাকিয়ে আরো আসক্ত হলো। শক্ত হাতে মায়ের গাল চেপে ঠোঁট উচালো। একত্রে মায়ের ঠোঁট জোড়া মুখে নেওয়ায় 4 কি 5 সেকেন্ড মাথায় মায়া বেহুশ হয়ে ডলে পড়তে নিলেই হৃদ এলোমেলোভাবে তৎক্ষণাৎ মায়ের দুবাহু চেপে আঁকড়ে ধরল। মায়ের দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস আটকে রাখায় এখন জ্ঞান হারালো। হৃদ মায়ের দুবাহু টেনে বুকে চেপে ধরতে ধরতে চট করে হৃদের মেজাজ বিগড়ে গেল। অপর হাতে নিজের ভেজা ঠোঁট জোড়া মুছতে মুছতে রাগে তীর তীর করে দাঁতে দাঁত পিষল। জীবনে প্রথম চুমুটা সে করতে পারলো না বলেই তার মেজাজ গরম হচ্ছে। হৃদ বলেছিল নিঃশ্বাস ছাড়তে, বেয়াদব মহিলা ছাড়েনি, তার কথাও শোনেনি, সেজন্য জ্ঞান হারালো। হৃদ বলেছিল নিঃশ্বাস ছাড়তে, বেয়াদব মহিলা ছাড়েনি, তার কথা শুনেনি, সেজন্য জ্ঞান হারালো। বাল, নিঃশ্বাস আটকে কেউ চুমু খায়, বেহুশ তো হবেই। তীর তীর মেজাজটা হৃদ চট করে মায়াকে কোলে তুলে হাঁটলো বাইরের দিকে। সে আর এখানে এক মুহূর্তের জন্য থাকবে না। অন্যের বাড়িতে সে থাকতে পারে না, তার ঘুম আসে না। বউয়ের জন্য এই বাড়িতে এসেছিল, এখন বউ নিয়ে চলে যাবে। এই বেয়াদব নারীকে সে তার কাছে নিয়ে যে গতি করার করবে, কিন্তু তারপরও এখানে রেখে যাবে না। হৃদের বের হওয়ার পথে আয়ন রাদীপ নিচে ড্রয়িং রুমে সোফায় বসেছিল। দুজনেই হৃদের অপেক্ষায় ছিল। রাদীপ হৃদের বাসায় যাবে, আর আয়ন হৃদের সঙ্গে বেরিয়ে যাবে নিজের হাসপাতালের উদ্দেশ্যে। আয়ন মূলত ফাহাদের বিয়েতে আসার আরও একটি কারণ হলো জুই, কিন্তু এখানে আসার পর থেকে জুই কেমন আয়নকে এড়িয়ে চলছে, অপরিচিতর মতো ব্যবহার করছে, যেটা মোটেও আয়নের ভালো লাগেনি। সবচেয়ে খারাপ যেটি লাগছিল সেটি হলো জুই আয়নের থেকে রাদীপকে বেশি প্রাধান্য দিচ্ছিল। রাদীপের কথাই জুই লজ্জাও পাচ্ছিল, অথচ যে লজ্জাটুকু জুই আয়নের কথাই পাওয়ার ছিল সেটা রাদীপের কথাই কেন পাচ্ছে সেটাই বুঝতে পারছে না আয়ন। এমনটা তো হওয়ার কথা ছিল নয়। জুই নিজে আয়নের সঙ্গে যোগাযোগ করত এতদিন, আয়নকে গুরুত্ব দিয়েছে, প্রতিনিয়ত আয়নের খোঁজ নিয়েছে। আয়নের প্রতি আগ্রহ দেখিয়ে বলেই আয়ন জুইয়ের সাথে একটা সম্পর্ক জড়িয়েছে। আয়ন বা জুই দুজন কাউকে কিছু বলেনি, তারা একে অপরকে ভালোবাসে, তবে বিয়ে করতে চায়। অনুভূতির আদান প্রদান হয়নি দুজনের কারোরই। তারপরও দুজন বুঝে তারা এক অপরের মায়া জড়িয়ে পড়েছে। আয়ন থেকে জুই বেশি আয়নের মায়ায় জড়িয়েছে, সেটা রোজ জুইয়ের মুখেই শোনা যায়। একদিন আয়ন ব্যস্ততার জন্য ফোন করতে না পারলে জুই কাঁদে, মন খারাপ করে। রোজ নিয়ম করে জুই আয়নের ফোনের জন্য অপেক্ষা করে বসে থাকে। মূলত জুইয়ের এত আগ্রহ দেখে আয়ন বাধ্য হয়ে জুইয়ের মায়ায় জড়িয়েছে। দুজনে রাতের ফোন আলাপ ব্যাঘাত করতে বলে আয়ন জুইয়ের জন্য নাইট ডিউটি ছেড়ে দিয়ে দিনে শিফট হয়েছে। দুজন রাতভর ফোন আলাপ করতে পারে বলে নাইট ডিউটি আর করে না। এরপরও মাঝে মাঝে রাতে একবার করে হলেও হাসপাতালে যায়, কারণ নিজের হসপিটাল বলে সে দায়িত্ব থেকে পিছিয়ে থাকে না। এই যেমন আজ আয়ন একবার যাবে নিজেদের হসপিটালে তদারকি করতে, কিন্তু ফাহাদের বাসায় আসার আগেও জুইয়ের সঙ্গে আয়নের ফোনে কথা হয়েছিল। জুই বলেছিল আয়নকে তাড়াতাড়ি আসতে, সে নাকি অপেক্ষা করছে আয়নের পথ চেয়ে। অথচ আয়ন এই বাসায় এসেছে বিগত 3 ঘন্টার উপর হলো। এ নিয়ে জুই একবারও আয়নের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলল না, বরং আয়নকে এড়িয়ে রাদীপকে গুরুত্ব দিল। রাদীপের সঙ্গে জুই বেশ কথা বলেনি,
তবে যতটুকু কথা বলেছিল জুইয়ের আচরণে মনে হয়েছিল আয়নের জন্য জুই রাদীপের সঙ্গে বেশি কথা বলে। বুঝতে পারছে না জুই এমন অপরিচিতের মতো আচরণ কেন করছে আয়নের সঙ্গে। তাকে ফোনে ভালোবাসার লোভ দেখিয়ে সরাসরি সাক্ষাৎকারে কেন পিছু হাঁটে। আয়ন তখনকার ঘটনাকে এড়িয়ে রাদীপের সঙ্গে ফাহাদের নিচতলায় ড্রয়িং রুমে সোফায় বসিয়েছিল। টুকটাক কথা হচ্ছিল রাদীপের সঙ্গে। এর মধ্যে আয়নের আগে রাদীপের চোখ পড়ল হৃদকে বেরিয়ে যেতে। বিহস্রত মায়াকে কোলে নিয়ে চমকে ওঠার মতন সোফা থেকে লাফিয়ে দাঁড়ালো রাদীপ। হৃদের কোলে মায়াকে দেখে মৃদু চেঁচিয়ে আঙ্গুল তাক করে সেদিকে তৎক্ষণাৎ আয়নকে বলল, হৃদ ভাইয়ের কোলে ওটা ফাহাদ ভাইয়ের ছোট শালী না ভাই? ছোট শালী না ব্রো? আয়ন হৃদকে চলে যেতে দেখে দুষ্টু হেসে সেও উঠে দাঁড়ালো। রাদীপের কাঁধে চাপড় মারতে মারতে বলল, ইয়েস ব্রো। আয়নের সম্মতিতে রাদীপের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো চমকে উঠল। হৃদ আর প্রেম? সর্বনাশ! এত কিছু কখন হলো? রাদীপ হৃদ ভাই প্রেম করছে আর সে জানে না সেটা? আল্লাহ, এত কিছু হয়ে যাচ্ছে। রাদীপ এখনো টেরই পেল না। রাদীপ অবিশ্বাস্য গলায় আয়নকে শুধিয়ে বলল, হৃদ ভাই প্রেম করছে না, সংসার করছে। অবিশ্বাস্য গলায় ফের মৃদু চেঁচালো রাদীপ, কি? হৃদ ভাই বিয়ে করেছে? কবে? কখন? তুমি কি আমাকে মিথ্যা বলছো আয়ন ভাই? তোকে মিথ্যা বলে আমার লাভ? আয়নের কথায় বিশ্বাস করতে রাদীপের কষ্ট হলো। তারপরে শিওর হওয়ার জন্য আগের ন্যায় অবিশ্বাস্য গলায় বলল, হৃদ ভাই কি ফাহাদ ভাইয়ের ছোট শালীকে বিয়ে করেছে? আমাদের বেআইনকে? তোর বেআইন কিভাবে হয় বলত? তোর তো বাবি হবে। বড় ভাইয়ের বউকে বেআইন ডাকিস? বাবি ডাক। আয়নের কথায় অবিশ্বাস্য রাদীপের মাথা ঘুরে যাবার মতোই। হৃদকে আজ এত বছর ধরে বিয়ে করাতে পারছে না, অথচ এখন শুনছে যে হৃদ ভাই নাকি বিয়ে করে সংসারও করছে। তাদের মা যদি শুনে হৃদ লুকিয়ে বিয়ে করে নিয়েছে, নিশ্চয়ই এর জন্য রেগে যাবে। রাদীপের মাও তো রাগী মানুষ, তাদের বাবাও রাগী, তবে সবসময় রাগটা প্রকাশ করে না। কেমন গম্ভীর মুখে শান্ত থাকেন তিনি। কিন্তু তাদের অ্যাডভোকেট মা হৃদের বিয়ের কথাটা শুনলেই রেগে যাবে। তাছাড়া শশীর কি হবে? সে তো হৃদের বর্তমান ফিয়ন্সে। রাদীপ অস্থির চিত্তে পুনরায় বলল, শশীর কি হবে আয়ন ভাই? হৃদ ভাই তো শশীকে বিয়ে করতে চাইবে না। আমি বিয়ে করে ফেলি শশীকে। সিরিয়াস কথার মাঝে রাদীপের খেয়ালি কথায় বিরক্ত বোধ করল আয়ন। রাদীপের মাথায় টোকা মারতে মারতে বলল, তোর না গার্লফ্রেন্ড আছে দান্দাবাজ? রাদীপ মাথা ঘষে সিরিয়াস গলায় বলল, দরকার হলে দুটো বিয়ে করব আয়ন ভাই। গার্লফ্রেন্ডকেও রাখবো, শশীকেও রাখবো। শশী শুনলে তোকে ঝাড়ু পেটা করবে বেয়াদব। তাহলে আমি আম্মুকে বলে দেব হৃদ ভাই প্রেম করছে, তাহলেই আম্মু আমাকে বিয়ে করাই দিবে। এমনিতেই হৃদ ভাইয়ের জন্য আম্মা আমাকে বিয়ে করাচ্ছিল না। এখন তো রাস্তা পরিষ্কার, কিন্তু এর আগে হৃদ ভাইকে ধরতে হবে। ভাই তো আমাকে রেখেই চলে যাচ্ছে, রাতে আমি ঘুমাবো কোথায়? কথাগুলো বলতে বলতে রাদীপ দৌড়ে দরজার দিকে দৌড়ালো। পেছন থেকে আয়ন খানিকটা চেঁচিয়ে রাদীপের উদ্দেশ্যে বলল, আজকের জন্য হৃদকে ভুলে যা রাদীপ, তোর ভাই এখন বউ পেয়েছে, তোকে সঙ্গে নেবে না সে। আজ তোকে এখানেই ঘুমাতে হবে। আয়ন হাসতে হাসতে রাদীপের দৌড়ে চলে যাওয়ার দেখলো। রাদীপ তাড়াহুড়োয় দৌড়াতে গিয়ে হৃদের লাগাল পেল না, বরং দৌড়ে গিয়ে দেখলো হৃদের গাড়ি ততক্ষণে গেট থেকে বেরিয়ে গেছে। পিছন থেকে রাদীপ যে এত করে ডাকলো তাকে সঙ্গে নিয়ে যেতে, হৃদ তো শুনলই না, বরং গাড়ি স্পিডে টেনে হৃদ চলে গেল। রাদীপ মন খারাপ করে পুনরায় হাঁটলো ফাহাদের বাড়ির পথে। আজকে সে আর হৃদের বাসায় যেতে পারবে না, কাল সকাল ছাড়া। সময়টা একটার গড়ে, চাঁদবিহীন আকাশটা অন্ধকারে তলিয়ে। তবে যান্ত্রিক শহর ঢাকা, রাত যা দিনও তাই। মানুষের চলাচলের কোনো কমতি নেই। রাস্তাঘাট বৈদ্যুতিক আলোয় উজ্জ্বল, মানুষজনের সমাগমে ভরপুর। আয়ন যে ওই রাতে হসপিটালের উদ্দেশ্যে বের হচ্ছিল, পার্কিং এরিয়া থেকে গাড়িটা রাস্তায় নামিয়েও কি মনে করে থেমে যায়। মনটা আজ একটু বেশিই খারাপ আয়নের। তার কারণটা অবশ্য জুই। আয়নের প্রতি জুইয়ের অপরিচিত আচরণ আয়নের মন ভাঙার কারণ। সে জুইকে ভালো না বাসলেও জুইয়ের মায়ে জড়িয়ে পড়ে সে বেশ করে। জুইয়ের সঙ্গে কথা বলতে বলতে রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এখন জুইকে ছাড়া তার চলা মুশকিল, বলতে গেলে অচল। আয়ন ধম ধরে কিছুক্ষণ গাড়িতে বসে রইল। পরপর বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে পাশের সিট থেকে নিজের ফোনটা হাতে তুলল। ডায়াল নাম্বারে জুইয়ের নাম্বারটা খুঁজে কল দিয়ে কানে ধরল। এই মুহূর্তে জুইয়ের সাথে কথা বলা প্রয়োজন আয়নের। আয়ন একটা জিনিস লক্ষ্য করেছে, জুই আয়নকে ফোনে যতটা আপন মনে করে, কথা বলে দুজন সরাসরি দেখা হলে ততটাই অপরিচিতর মতো আচরণ করে জুই। সেটা কেন করে? এই কথাটা জুইকে একান্ত জিজ্ঞেস করতে চাই বলে আয়ন হসপিটালে যায়নি, বরং মন ছটফটে ভাবটা কমাতে চেয়ে জুইয়ের সাথে একান্ত কথা বলার প্রয়োজন বলে আয়ন জুইকে কল দিল। পরপর রিং হতেই ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে ফোন রিসিভ করলো জুই। আসসালামু আলাইকুম। জুইয়ের ঘুম জ্বালানো কণ্ঠে সালাম পেয়েই আয়নের বুক শীতল হলো।
মনে মনে সালামের উত্তর দিয়ে আয়ন গম্ভীর কণ্ঠে বলল, নিচে আসুন জুই, আমি অপেক্ষা করছি। আয়নের গম্ভীর কণ্ঠে দর ফুরিয়ে শোয়া থেকে উঠে বসলো জুই। কান থেকে ফোন নামিয়ে নাম্বারটা এক পলক দেখে নিতেই ভালো লাগা চেয়ে গেল মনে। স্ক্রিনে রাদীপের নাম্বারটা দেখে কিঞ্চিত লজ্জা পাওয়ার মতো পাশে ঘুমিয়ে থাকা সেজুতির দিকে তাকালো। মায়াকে নিজের পাশে না দেখে ভাবলো মায়া হয়তো শ্রেয়ার কাছে গেছে। তখন মায়া বেরিয়ে যাওয়ার সময় সেজুতির সাথে কথাগুলো ঘুমের মধ্যেই জুইয়ের কানে এসেছিল বলে মায়াকে জুই অত টেনশন করলো না। তবে আয়নকে রাদীপ ভেবে পুনরায় ফোনটা কানে তুললো। লজ্জা পাওয়ার মতন করে ফিসফিস করে বলল, এত রাতে আসবো? যদি বাড়ির কেউ আমাদের দেখে ফেলে তাহলে? জুইয়ের কথা শেষ হওয়ার আগে আয়ন বলল, কেউ দেখবে না জুই, আছি আমি, আপনি আসুন। কোথায় আসবো? গেটের সামনে আসুন, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আয়ন কল কেটে দিতেই জুই বিছানার পাশ থেকে ওড়না নিয়ে গায়ে দাঁড়ালো। কাঁধের দুপাশে ওড়নাটা জড়িয়ে সেজুতির দিকে তাকালো। সেজুতি ঘুমের প্রখরতা দেখে পা টিপে টিপে চুরের মতন করে বের হলো ঘর থেকে। চারপাশে নিস্তব্ধতা দেখে জুই খানিকটা স্বস্তির হলো। তারপর আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে সাবধানে পা ফেলে সিঁড়ি বেয়ে নিচে গেল। বিয়ে বাড়ি হলেও চারপাশে বাড়ির মানুষজনকে কোথাও দেখলো না জুই। তবে নিচের কক্ষগুলো হতে মানুষের কথা বেশি আসছে। জুই বুঝলো বাড়ির মানুষ ক্লান্ত বিদায় যার যার রুমে রেস্ট নিচ্ছে। তবে এখনো ঘুমোয়নি। বাড়ির বড়রা জাগ্রত আছে ভেবেই জুইয়ের বুক টিপ টিপ করে উঠল ভয়ে। যদি কোনো কারণে এত রাতে জুই রাদীপের সঙ্গে একত্রে ধরা পড়ে যায় তাহলে বৃষ্টি একটা কাণ্ড ঘটে যাবে এই বাড়িতে। বোনের নতুন সংসারেও জুইয়ের জন্য ঝামেলা হবে। সবচেয়ে বড় কথা, জুইয়ের বাপ চাচারা কানে এসব গেলে তার গলা চেপে বিয়ে দিয়ে দিবে। নিজের অবস্থানের কথা চিন্তা করেই জুইয়ের বুকে কাঁপলো ভয়ে। সে ভয়ে আবার জুইয়ের চোখে মুখেও ফুটে উঠল। ওনার এক টুকরো আঁচল নিয়ে কপালের গাম মুছতে মুছতে সতর্ক দৃষ্টিতে চারপাশে তাকিয়ে বেরিয়ে গেল বাইরে। অদূরে ফেরি লাইটের ছাদের নিচে কাউকে জড়সড়ো হয়ে হাঁটতে দেখে সোজা হয়ে দাঁড়ালো। গাড়ির সাথে এতক্ষণ পিঠ ঠেকিয়ে জুইয়ের জন্য অপেক্ষা করছিল সে। জুইয়ের গায়ে সাদা জামাটা যেন জুইয়ের গায়ের রঙের সাথে মিলে গেল। আয়ন এক দৃষ্টিতে জুইয়ের হেঁটে আসা পায়ের দিকে তাকিয়ে রইল। বাসায় স্যান্ডেল পরিয়ে তো জুইয়ের পা জোড়া ঝলমল করছে। একজোড়া রূপার নুপুর, সেখান থেকে হালকা শব্দ বেশি আসছে কানে। সেলোয়ার একটু উপরে পড়ায় ফর্সা পাগুলো দৃশ্যমান আয়নের চোখে। দূর থেকে আয়নকে দেখে চিনতে না পারলেও মুখোমুখি এসে রাদীপের জায়গায় আয়নকে দেখে মুহূর্তে বয়ার্ত হলো জুই। ইতস্ততায় অল্প একটু থেমে আবারও জড়তায় পা ফেলে সামনে এগোতে এগোতে আশেপাশে তাকিয়ে রাদীপকে খুঁজলো। জুই মনে করলো রাদীপের সঙ্গে আয়ন এসেছে, হয়তো আশেপাশে কোথাও রাদীপ আছে। কিন্তু তারপরও জুই আয়নকে ভয় পেল। বয়সে আয়ন ফাহাদের চেয়ে বড়। এত বড় মানুষের সামনে রাদীপের সঙ্গে কথা বলাটা দৃষ্টিকটু দেখাতে পারে বলে জুই জড়তায় হাঁসফাঁস করলো। রাদীপ যেন আয়নের সঙ্গে রাখলো সেটা বুঝলো না। জড়তায় জুই কাছাকাছি আসতেই আয়ন জুইয়ের দিকে তাকিয়ে ওকে নিয়ে জুইয়ের জড়তাটাকে দেখলো। জুই সবসময় এমন করে, আয়নের সঙ্গে দেখা করতে গিয়ে জড়তায় সিটিয়ে যায়, আয়নের সঙ্গে অপরিচিতর মতো আচরণ করে। তখন আয়নের মনে হয় জুই আয়নের সাথে সম্পর্কের কথাটা হয়তো ভুলে যায়, নয়তো ফোনে এত আগ্রহ দেখিয়ে সরাসরি কেন ইগনোর করবে। বেশ দূরত্ব রেখে জুইয়ের সামনাসামনি দাঁড়িয়ে পড়তে দেখে আয়ন ডেকে বলল, কাছে আসুন জুই। চমকে ওঠার মতো জুই আয়নের দিকে তাকিয়ে বয়ার্ত গলায় বলল, জি আমি, জি। জুই হাঁসফাঁস করে বয়ে বয়ে আশেপাশে তাকিয়ে আবারও রাদীপকে খুঁজলো। আয়ন জুইয়ের খুঁজির ব্যাপারটা বুঝতে পেরেই তীক্ষ্ণ গলায় বলল, জুই আপনি কি কাউকে খুঁজছেন? জুই ভয়ে মাথা নামিয়ে সম্মতি দিয়ে ছোট করে বলল, জি। আয়নের সন্দেহ বাড়ল, মুহূর্তে গম্ভীর হলো, বাড়ি গলায় বলল, কাকে? আয়নের হঠাৎ বাড়ি গলায় ভয় বাড়ল জুইয়ের। গায়ের ওড়নাটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে ইতস্ততায় বলল, উনি কোথায় ভাইয়া? উনিকে জুই? কাকে খুঁজছেন আপনি? হাসপাস করে আবারও আশেপাশে তাকালো জুই। রাস্তায় এপাশ ওপাশ কাউকে দেখতে না পেয়ে জড়তায় মিয়ে বলল, আসলে জুইয়ের বয় আর জড়তায় বলছে যে এই মুহূর্তে আয়নকে এখানে আশা করেনি, অথচ আয়ন নিজের ফোন করে জুইকে নিচে আসতে বলছিল। সেটা জুই মেনে নিচে আয়নের সঙ্গে দেখা করতে আসলো। তাহলে এখন ভয় পাচ্ছে কেন আয়নকে? আয়ন তীক্ষ্ণ গলায় বলল, আসলে কি জুই, আপনি কি রাদীপকে খুঁজছেন? আয়নের পুলিশের মতো জেরা করতে দেখে এবার জুই সত্যি সত্যি ভয়ে আড়ষ্ট হলো। গলা শুকিয়ে আসতেই জুই মাথা নামিয়ে আয়নের কথা সম্মতি দিয়ে বলল, কেন? আপনার ভাই আমাকে বলেছিল এখানে আসতে। জুইয়ের কথায় অবিশ্বাস্য নজরে জুইয়ের দিকে তাকালো আয়ন। আয়নের হঠাৎ দৃষ্টি বদলে জুইয়ের অস্বস্তিতে পড়ে গেল। আয়ন জুইয়ের দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় শুতালো, আপনার রাদীপের সঙ্গেও কথা হয় জুই? আয়নের অবিশ্বাসের কথাটা জুইয়ের কেমন যেন লাগলো।
রাদীপের সঙ্গে কথা হয় মানে কি? জুই তো প্রথম থেকেই রাদীপের সঙ্গে কথা ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলে না। তাহলে এই লোক জুইকে এমন করে বলছে কেন? তাছাড়া জুইয়ের কথায় এই লোক এত চমকাচ্ছে কেন? জুইয়ের জানা মতে রাদীপ আর জুইয়ের সম্পর্ক কথাটা আয়ন জানার কথা। যেহেতু রাদীপ আয়নের সামনেই জুইকে এত রাতে দেখা করতে বলছে, তার মানে আয়নের জানার কথা ওদের সম্পর্কের কথাটা। জুই আয়নের কথাটা না বুঝে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, জি, হয়। জুইয়ের সম্মতিতে আয়নের মাথায় আকাশ ভেঙে পড়ার মনে শক্ট হলো। অবিশ্বাস্য নজরে জুইয়ের দিকে তাকিয়ে থেকে বলল, আপনি কতজনের সঙ্গে কথা বলুন জুই? আয়নের কথা পছন্দ হলো না জুইয়ের। খানিকটা অসন্তুষ্টি গলায় বলল, আমি বাজে মেয়ে নয় ভাইয়া, প্লিজ আমাকে ওভাবে ভাববেন না। আপনাকে কিভাবে ভাববো জুই? বুঝান আমাকে। আমি না হয় যেভাবে চিন্তা করি আপনাকে নিয়ে, আপনি আমার বিশ্বাস ভেঙে দিচ্ছেন জুই। রাদীপের সঙ্গে আপনার সম্পর্ক কি? আয়নের হঠাৎ রেগে গিয়ে পরপর প্রশ্ন করার ধরনটা পছন্দ হয়নি জুইয়ের। আশেপাশে রাদীপকে কোথাও দেখতে না পেয়ে জুই চলে যেতে চেয়ে খানিকটা অসন্তোষ গলায় বলল, আমি গেলাম ভাইয়া, আপনার ভাই আসতে বলবেন, আমি চলে গেছি। কথাটা বলে জুই পিছনে মুড়তে নিলে তক্ষুনি কানে আসলো আয়নের শক্ত গলার ধমক, আপনি কোথাও যাবেন না জুই। আমার কথা শেষ হয়নি। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না জুই, তাহলে বিপদে কিন্তু আপনিই পড়বেন। আয়নের হঠাৎ রেগে যাওয়ার কারণটা বুঝলো না জুই। এই মুহূর্তে আয়নের সামনে দাঁড়িয়ে ঝামেলা বাড়াতে চাচ্ছে না বলে আয়নকে অপেক্ষা করে জুই আবারও চলে যেতে নিয়ে তৎক্ষণাৎ আয়ন তেড়ে এসে জুইয়ের বাহু চেপে নিজের কাঠে টানলো, নিজের কাছে জানলো। নিজের রাগ কন্ট্রোল করতে চেয়ে চোয়াল শক্ত করে আয়ন বলল, আমাকে ঠকাবেন না জুই, আমি কিন্তু সহ্য করব না এসব। আয়নের হঠাৎ বাহু টেনে ধরায় জুই তাল সামলাতে না পেরে আয়নের বুকে এলিয়ে পড়ল, খেই হারিয়ে। আয়নের হঠাৎ কাণ্ডে ভয় পেল জুই, সে সাথে প্রচন্ড রাগে শরীর কাঁপছে। ছিটকে আসার মতো জুই আয়নকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইলে ব্যর্থ হয় সে। আয়নের শক্তপোক্ত বলিষ্ঠ হাতের থেকে জুই নিজের বাহু ছাড়াতেই ছটফট করে শক্ত গলায় বলল, ছাড়ুন ভাইয়া, লাগছে আমার। এসব কোন ধরনের অভদ্রতা? একটা মেয়ে কেন এভাবে হেনস্থা করছেন? ছাড়ুন বলছি। ভদ্রলোকের ভদ্রতা ছুটে গেলে তারা সাংঘাতিক রকমের অভদ্র হয়ে পড়ে জুই। আপনি আমাকে অভদ্র হতে বাধ্য করছেন। আপনি কেন রাদীপের সঙ্গে কথা বলেন? ছাড়ুন ভাইয়া, লাগছে আমার। আমারও লাগছে জুই, খুব লাগছে। আপনার থেকে 1000 গুণ বেশি লাগছে আমার। পার্থক্য শুধু আপনার ব্যথাটা দৃশ্যমান, আমার ব্যথাটা অদৃশ্য। আপনি আমাকে বুঝান জুই, কেন রাদীপের সঙ্গে কথা বলেন? কি সম্পর্ক আপনার ওর সাথে? রাদীপের যে গার্লফ্রেন্ড আছে সেটা জেনেও কথা বলেন আপনি? জুই নিজের বাহু ছাড়াতে চেয়ে জেদি গলায় বলল, ওনার গার্লফ্রেন্ড আমি, এবার ছাড়ুন। স্তব্ধতার নেই আয়ন শক্ট হয়ে জুইয়ের মুখের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। মন ভাঙনে আয়নের হাতটা কেঁপে উঠতেই জুই নিজের বাহু ছাড়িয়ে নিল আয়নের হাত থেকে। আয়ন স্তব্ধ হয়ে জুইকে শুতিয়ে বলল, আপনারা রিলেশনে আছেন? কবে থেকে জুই? কত বছর ধরে? বছর নয়, 3 মাস ধরে কথা হয় আমার ওনার সাথে। জুইয়ের কথায় আয়ন আরো চমকে উঠল। একটার পর একটা বজ্রপাত যেন আজ আয়নের মাথায় পড়ছে। 3 মাস ধরে যদি জুই রাদীপের সঙ্গে কথা বলে, তাহলে আয়নের সঙ্গে জুইয়ের এতদিন ধরে কি চলে? আয়নও তো জুইয়ের সঙ্গে 3 মাস ধরেই কথা বলছে। জুই কি তাহলে লেকালের মতো রাদীপ আয়নের সঙ্গে কথা বললো এতদিন? আয়ন কি খুব ঠকে গেল জুইয়ের থেকে? ভালোবাসা এত ছলনা করলো জুই আয়নের সাথে? কই, কখনো তো আয়নের মনে হয়নি জুই আয়নকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলছে। মাঝে মাঝে জুইয়ের ফোন 1-2 বার ওয়েটিং পেলে আয়ন বুঝতো হয়তো হৃদের সঙ্গে মায়া কথা বলছে, কিন্তু এখন শুনছে অন্য কথা। জুই নাকি এতদিন রাদীপের সঙ্গে কথা বলতো। যদি জুই তাদের দুজনের সঙ্গে কথা বলে থাকে, তাহলে এই মুহূর্তে আয়নকে কেন শুধু একা অস্বীকার করছে? রাদীপই সব, আয়ন কিছুই না? আয়নের সাথে কথা বলা এত মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো সব বলে গেল? কিছু মনে নেই? জুই তো আয়নের সাথে কথা বলতো, তাহলে আমার সাথে আপনার কি ছিল জুই? আমাকে কেন আগ্রহ দেখিয়ে মায়া বাড়িয়ে এভাবে ঠকালেন? জুই খানিকটা বিরক্ত হলো আয়নের কথায়। আয়নকে ব্যক্তিবান পুরুষ মনে করেছিল জুই, কিন্তু এই মুহূর্তে আয়নের পাগলামোগুলোতে জুইয়ের আয়নকে অসভ্য ছাড়া কিছুই মনে হচ্ছে না। তাছাড়া এখানে আসার পর থেকে জুই আয়নের উপর একটার পর একটা মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে। জুই কখন আয়নের সঙ্গে কথা বলছিল? শুরু থেকেই জুই রাদীপের সঙ্গে কথা বলতো, তাহলে এই লোক আসলো কোত্থেকে? রাগান্বিত গলায় জুই বলল, আমাকে মিথ্যা অপবাদ দিবেন না ভাইয়া, আমি আপনাকে ঠকালাম কখন? আপনার সঙ্গে আমার কখনো কিছু ছিলই না। জুইয়ের পুনরায় আয়নকে অস্বীকার করাতে এবার আয়ন ভয়ঙ্কর রেগে গেল। তৎক্ষণাৎ পুনরায় জুইয়ের বাহু টেনে গাড়ির সাথে চাপলো। মানুষ বলে না, শান্তশিষ্ট মানুষগুলো রেগে গেলে ভয়ঙ্কর হয়? আয়নের ক্ষেত্রেও তাই হলো। পরপর জুইয়ের অস্বীকারে আয়ন মেজাজ হারালো। ভয়ঙ্কর রেগে হুঙ্কারে বলল, এত মিথ্যা কিভাবে বলেন জুই? আমাকে সামনে রেখে কিভাবে অস্বীকার করে যান? রাদীপ এত প্রিয় আপনার? কি জানেন রাদীপের সম্পর্কে?
রাদীপের বিয়ে পর্যন্ত ঠিক ওর গার্লফ্রেন্ডের সঙ্গে। হৃদের বিয়েটা হলে রাদীপের বউ গড়ে তুলবে ওরা। রাদীপের 3 বছরের রিলেশন, আপনি ঢুকেছেন 3 মাসের ছলনা হয়ে। আয়নের কোনো কথা জুই বিশ্বাস করলো না। তার কারণ ওদের ফোন আলাপে রাদীপ বলেছিল জুই ছাড়া রাদীপের দ্বিতীয় কোনো নারীর সঙ্গে কথা বা রিলেশন নেই। এই জুই রাদীপের কথা বিশ্বাস না করে এই অসভ্য লোকটার কথা কেন বিশ্বাস করবে? তুই ছটফট করে আয়নকে নিজের থেকে দূরে সরাতে চেয়ে বলল, আপনি মিথ্যা বলছেন, আপনার কথা আমি বিশ্বাস করি না, আপনি একটা মিথ্যাবাদী লোক। উনি আমাকে বলেছেন আমাকে ছাড়া দ্বিতীয় কোনো নারীর সঙ্গে উনি কথা বলেন না। নারী বড়ই ছলনাময়ী জুই, আপনাকে না দেখলে হয়তো বিশ্বাসই হতো না। আমার সত্যিটা আপনার বিশ্বাস হচ্ছে না, অথচ রাদীপের হাজারটা মিথ্যা আপনার বিশ্বাস হয়। আমাকে বিশ্বাস না করলে কল দিন আপনার প্রেমিককে, চেক করে দেখুন রাদীপ এখনো হয়তো ওর হবু বউয়ের সঙ্গে কথা বলছে ফোনে। মোটেই না, উনি এতক্ষণ আমাকে কল করে নিচে ডাকলেন দেখা করতে। আপনি মিথ্যা বলছেন। এমন দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করে বলল, আমাকে আর রাগাবেন না জুই, এমনিতেই আমার মাথা ধপধপ করছে আপনার বেইমানিতে। আপনাকে এখানে আমি ডেকেছি, রাদীপ উপরে নিজের রুমে আছে, ফোন করুন ওকে। ওয়েট, আপনার হয়ে আমিই করছি। বলে আয়ন জুইকে ছেড়ে দিয়ে নিজের ফোনটা পকেট থেকে বের করে রাদীপকে কল লাগালো স্পিকারে। সত্যি সত্যি রাদীপের কলটা ওয়াইটিং দেখালো। জুই আয়নের ফোনে স্ক্রিনের দিকে কপাল কুঁচকে তাকিয়ে রইল অপরিচিত নাম্বার দেখে। জুই ভাবলো হয়তো এটা রাদীপের তৃতীয় নাম্বার হবে, আর নয়তো জুইয়ের কাছে রাদীপের আরও 2টো নাম্বার আছে যেগুলো দিয়ে ওরা কথা বলে। যদি নাম্বারগুলো জুইয়ের মুখস্থ করা আছে। এখন রাদীপের ওয়াইটিং নাম্বারটা দেখে জুইকে দেখালো। জুইয়ের বুকটা হঠাৎই ধুপ করে উঠলো অজানা বয়ে। মনে মনে আল্লাহর কাছে অসংখ্য দোয়া করলো যেন আয়নের কথাগুলো মিথ্যে হয়, রাদীপ যেন জুইকে ছাড়া অন্য নারীতে জড়িত না থাকে। এর মধ্যে রাদীপ আয়নকে কলটা রিসিভ করে উচ্চতিষ্ঠ গলায় বলল, হ্যাঁ ভাই বলো। রাগান্বিত আয়ন কথা পেছালো না রাদীপের সঙ্গে। এমনি আয়নের রাগে শরীর কাঁপছে। সে জানে রাদীপ কার সঙ্গে কথা বলছিল। তারপর জুইকে শোনানোর জন্য আয়ন রাদীপের প্রশ্ন করার মতো করে বলল, এত রাতে তোর ফোন ওয়াইটিং কেন? কার সাথে কথা বলছিস? রাহার সাথে। ভাই কেন, কি হয়েছে, কিছু বলবে? রাহার সাথে তোর কয় বছরের রিলেশন জানি রাদীপ? 3 বছরের। ভাই তুমি তো জানোই, তাহলে আবার প্রশ্ন করছো কেন? আয়ন এবার কথা না ঘুরিয়ে সরাসরি রাদীপকে জুইয়ের ব্যাপারে জানতে চেয়ে বলল, তাহলে জুইয়ের সাথে কি চলে তোর? ওর সঙ্গে কেন কথা বলিস? কয়টা লাগে তোর? বেয়াদব হয়েছিস? কি বলছো ভাই? আমি আবার কার সাথে কথা বলবো? জুই কেন আবার? জুই কি আবার? আমি রাহাকে ছাড়া আর কারোর সাথে কথা বলি না। রাদীপের কথায় আয়ন অতীত রাগে দাঁত পিষল। এদিকে জুই আয়নকে অস্বীকার করছে আর অন্যদিকে রাদীপ জুইকে অস্বীকার করছে। দুটোই মিথ্যাবাদী। আয়ন দাঁতে দাঁত চেপে বলল, রাদীপ মিথ্যা বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। রাহার সাথে থাকা অবস্থায় জুইয়ের সাথে কেন রিলেশনে গেলি তুই? সবকিছু তোদের কাছে ফান মনে হয়? মানুষের ফিলিংসের কোনো মূল্য নেই তোদের কাছে? কথাগুলো শেষ করতেই আয়ন জুইকে খোঁচা মেরে বলল। আয়নের কথা হতবুদ্ধি হলো রাদীপ। প্রথমত জুইকে তাকেই চিনতে পারছে না রাদীপ, অথচ আয়ন ভাই রেগে যাচ্ছে তার উপর। রাহা ছাড়া রাদীপ সত্যিই অন্য কারো মেয়ের সাথে কথা বলে না। তাহলে এই জুই নামে কার সাথে কথা বলছে আয়ন? রাদীপ উত্তেজিত গলায় আয়নকে বোঝাতে চেয়ে বলল, আমি সত্যি বলছি আয়ন ভাই, বিশ্বাস করো, আমার জুই নামে কারোর সাথে কোনো রিলেশন নাই। তাছাড়া জুইকে তো আমি চিনতেই পারছি না। তুমি বলো ভাই, জুইকে? আগে আমাকে জুইকে চেনাও, তারপর বলছি আসলে কিছু হয়েছে কিনা। রাগে আয়ন আর কিছু বলতে যাবে, তার আগে পাশ থেকে জুই রাগান্বিত ভঙ্গিতে কল কেটে দেয়। আয়নের শক্ত হয়ে ওঠা মুখটার দিকে তাকিয়ে জুই খটাক করে বলেন, এত মিথ্যা কত সাজাবেন আপনি? নিজের কথা সত্যি করার জন্য আপনি কাকে ফোন দিয়েছেন? ওইটা রাদীপের কণ্ঠ ছিল না। আমি ওনার সাথে 3 মাস ধরে কথা বলছি, আমি চিনি ওনার ফোনের কণ্ঠ কেমন। আয়ন রাগে জুইকে কিছু বলবে, তার আগে জুই আয়নকে থামিয়ে দিয়ে বলল, আপনাকে আর কিছু করতে হবে না, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, একটু অপেক্ষা করুন। কথা বলেই জুই নিজের ফোনে রাদীপের নামে সেভ করা নাম্বারটা কল মেলাতেই মুহূর্তে আয়নের হাতের ফোনটা বেজে উঠল। আয়ন রাগে সেই কল কাটতে কাটতে বলল, আপনি আমাকে কেন ফোন দিচ্ছেন? কল কেটে যেতেই জুই ফোনটা কান থেকে নামিয়ে বিরক্তি নিয়ে আয়নকে শুধিয়ে পুনরায় একই নাম্বারে কল দিতে বলল, আপনাকে কেন ফোন দিতে যাব আমি? আজব, আমি আপনার ভাইকে কল দিচ্ছি, ওনার নাম্বার এটা। আবারও আয়নের ফোনে রিং হতেই আয়ন হাত বাড়িয়ে নিজের ফোনটা জুইয়ের মুখের সামনে ধরে বলল, এই দেখুন আপনি কাকে ফোন দিচ্ছেন জুই? নিজের প্রেমিকের নাম্বারটাও মুখস্থ রাখতে পারেন না? আমার সাথে গুলিয়ে ফেলছেন কেন? জুই আয়নকে শক্ত গলায় কিছু বলতে গিয়েও চমকে ওঠে আয়নের ফোনে নিজের নাম্বারটা জুই নামে সেভ করা দেখে। চমকে ওঠার মতন জুই কাঁপা কাঁপা হাতে আয়নের ফোনটা নিজের হাতে নিয়ে পাশাপাশি 2টো ফোন ধরে দেখলো রাদীপের নামের কলটি সরাসরি আয়নের ফোনে যাচ্ছে। মুহূর্তে জুইয়ের মাথা টনটন করে উঠল ব্যথায়, সমস্ত কায়া কেঁপে উঠল অবিশ্বাসে।
টলমল হাতে নিজের ফোনটি কল কেটে দিতে আয়নের ফোনে কলটিও কেটে গেল মুহূর্তে। অবিশ্বাস্যর মতোই জুই পুনরায় একইভাবে কল মিলালো রাদীপের নাম্বারে। আবারও সেই কলের রিং বাজলো আয়নের ফোনে। জুইয়ের মতো করে আয়নও দেখলো জুইয়ের ফোনে আয়নের নাম্বারটা রাদীপ লাভ নামে সেভ করা। ভেতরকার অস্থিরতা মুহূর্তে কপালে কার্নিশ বেয়ে ঘাম চড়ালো জুইয়ের। অবিশ্বাস্য গলায় আয়নকে শুধিয়ে বলল জুই, রাদীপের ফোন আপনার কাছে কেন? আয়ন নিজের ফোন জুইয়ের কাছ থেকে কেড়ে নিতে নিতে বলল, আমার মতো করে আমার ফোনটা কেউ মিথ্যা বানিয়ে দিবেন না জুই। এটা আমার ফোন, রাদীপের নয়। নাম্বারটা কার? ওটাও আমার। কিন্তু আমি যে 3 মাস ধরে এই নাম্বারে কথা বলছিলাম, তাহলে ওটা কে ছিল? ওটাও আমিই ছিলাম। নাম্বারটা যেহেতু আমার, কথাও আমি বলছিলাম। কিন্তু আপনি তো এতক্ষণ যাবৎ আমার সাথে কথা বলার বিষয়টি অস্বীকার করে যাচ্ছেন। সেজন্য রাদীপকেও আপনাকে অস্বীকার করলো। মন ভাঙনে জুই আয়নকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বলে আবারও জুই আয়নকে শুধিয়ে চেয়ে বলল, আপনি মিথ্যা বলছেন। এটা আপনার নাম্বার কিভাবে হয়? এটা তো আপনার ভাই রাদীপের নাম্বার হওয়ার কথা। এখন কি আমার মতো করে আমার নাম্বারটাও অস্বীকার করতে যাচ্ছেন জুই? তার মানে আপনি আমাকে এখানে ডেকেছেন? হ্যাঁ, আমি এতদিন ধরে আপনার সাথে কথা বলছিলাম। আমি তো সেটাই বলছি, কিন্তু আপনি আমাকে অস্বীকার করছেন জুই। জুইয়ের শরীর হঠাৎ দুর্বল হওয়ার মতন নেতিয়ে পড়ল। কোনো রকমে গাড়ি ধরে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। আয়নের উদ্দেশ্যে দুর্বল গলায় বলল, আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাই। আপনি আমার কলটা একটু রিসিভ করুন। আয়ন বিরক্তি চোখে জুইকে দেখলো। এর মধ্যে জুই কল দিল আয়নকে। আয়ন জুইয়ের ফোনটা রিসিভ করে কানে তুলতে তুলতে বলল, বলুন জুই। দুজন মুখোমুখি হয়ে দাঁড়িয়ে কথা বলাতে আয়নের কণ্ঠ সরাসরি জুইয়ের কানে বাড়ি খাচ্ছিল বলে জুই আয়নকে দূরে যেতে চেয়ে বলল, আপনি একটু দূরে গিয়ে দাঁড়িয়ে কথা বলুন। আয়ন সত্যি সত্যি দূরত্ব বাড়িয়ে দাঁড়ালো। মূলত আয়নের মাথায় আসছে না জুই এমন কেন করছে। এতদিন পরে এখন আবার নতুন করে কিসের কণ্ঠ শুনবে জুই আয়নের? আপনি নতুন করে আবার কি শুরু করতে চান জুই? আয়নের কণ্ঠে আকাশ ভেঙে পড়ার মতোই জুই স্তব্ধ হলো। বুক কাঁপলো, চোখের পাতাও ভিজে উঠল মুহূর্তে। জুই জুই ঠোঁট কামড়িয়ে কান্না আটকে বলল, তার মানে আমি রাদীপ মনে করে এতদিন আপনার সাথে কথা বলে এসেছি ডাক্তার সাহেব? আপনি ছিলেন রাদীপের নামের পিছনের ব্যক্তিটা? এটা আমাকে আগে কেন বলেননি আপনি? আপনি আমার ফিলিংস নিয়ে খেলেছেন ডাক্তার সাহেব, আমি নয়। আপনি আমাকে ঠকিয়েছেন। আমার আপনাকে ঘৃণা করা উচিত। জুইয়ের কথায় হতবুদ্ধি হয়ে জুইয়ের দিকে ঘুরে তাকালো আয়ন। এবার তার মাথাটাও বাজ পড়ল মনে হয়। একে একে দুজনের শোকে ভুল ভেঙে গেল, কিন্তু নতুন ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো আবার। আয়ন জুইয়ের কথায় বুঝতে পারলো জুই এতদিন আয়নকে রাদীপ মনে করে কথা বলে এসেছিল। অথচ ফোনের পেছনে যে রাদীপ নয় আয়নে ছিল সেটা আয়ন কখনো জুইকে বলেনি। আর না জুই কখনো আয়নে তার পরিচয় নিয়ে প্রশ্ন করেছে। যদি জুই সত্যিটা জানতে চেয়ে আয়নকে প্রশ্ন করতো, তাহলে অবশ্যই আয়ন সত্যিটা বলতো জুইকে। এত ভুল বোঝাবুঝি কিভাবে মেটাবে দুজন? রাতের 4টা পেরিয়ে পৃথিবীর ভোর নামলো। উজ্জ্বল আলো, স্নিগ্ধ পরিবেশ। বসন্ত পেরিয়ে গরমের আবির্ভাব হয়েছে সেই মাসখানেক আগেই। এই ধরনেতে কাঠখড় গরমের আবাস, শরীর জ্বালার মতো উত্তাপ সূর্যের আলো। তবে সকালের পরিবেশটা নরমই হয়, শীতল আর ঠান্ডাময় হয়। এমন একটা সকালে ঘুম ভাঙল মায়ার। সকাল তখন 5টা 7 করে। খুব সকালে মায়ের ঘুম ভাঙার অভ্যাস থাকলেও আজ একটু তাড়াতাড়ি ঘুম গেল ভেঙে। ঘুমের মধ্যে অল্প স্বল্প নড়তে চাইলে নিজেকে বন্দি মনে হলো কোথাও। নড়তে চেয়েও নড়তে পারলো না সে। মায়া কোথায় আছে সেটা বুঝতে না পারে। আবার নড়ে চড়ে উঠতে চাইলে মায়ের মুখ টেকলো কারো গলা দেশে। মায়া নিজের নাক ঘষল সেখানটায়। নাকে খোঁচা খোঁচা শুয়ের মতো কিছু বিত্তেই শরীর শিরশির করে উঠল মিষ্টি ব্যথায়। নাক মুখ কুচকে ঘুমের মধ্যেই মায়া নিজের একটা হাত নাকে ব্যথিত জায়গায় ঘষতে চাইলে বুঝলো সে হাত উপরে তুলতে পারছে না। মোট কথা শরীর নড়াতে পারছে না। মায়া অনুভব করলো ওর শরীর শক্ত কিছুর সাথে সাপের মতো পেঁচিয়ে আছে। মায়া ঘুমের রেশ কাটাতে না পেরে চোখ বন্ধ অবস্থায় হাতড়ে দেখতে চাইলো মায়া কোথায় আছে। হাতড়ানো অবস্থায় মায়া বুঝতে পারলো সে কাত হয়ে শুয়ে আছে। ওর ডান হাতটা নিচে আর বাম হাতটা উপরে। বন্দি মায়ার বাম হাতটা রাখলো কিছু একটার উপর, যেটা মায়ের শরীরকে পেঁচিয়ে ধরে শুয়ে আছে। সেটা কোনো এক জায়গায় হবে মায়ের হাতটা। ঘুমের মধ্যে মায়া হাতড়ে হাতড়ে বুঝতে পারলো সে বেশ শক্ত আর উষ্ণ আরামের মধ্যে কিছু একটার সাথে শুয়ে আছে। মায়া আবারও হাতড়ালো। হাতড়াতে মায়ের হাতটা কারো কোমর থেকে পিঠে গিয়ে থামলো। মায়া বুঝতে পারলো সে কারো শরীর হাতড়াচ্ছে, কিন্তু কার? মায়া কি কোনো পুরুষের সাথে শুয়ে আছে? সর্বনাশ! মায়া চমকে ওঠার মতো তরাক করে চোখ মেলে তাকালো। চোখে অন্ধকার ছাড়া তেমন কিছুই দেখতে পেল না। কারো গায়ের কড়া পারফিউমের গ্রানে মায়া বুঝতে পারলো সে হৃদের 2 বাহুতে আটকে। মায়া স্বস্তির নিঃশ্বাস ফেললো। যাক, অন্য কোনো পুরুষের সাথে তো শুয়ে নেই মায়া। মায়া স্বস্তির হতে গিয়ে হতে পারলো না মায়াকে এইভাবে জড়িয়ে ধরে ঘুমাতে দেখে হৃদকে।
মায়া এই রুমে কখন আসলো সেটাও জানে না। মায়া যতটুকু মনে আছে, লাস্ট টাইম মায়া হৃদের সঙ্গে ছিল ওই রকম একটা আপত্তিকর পরিস্থিতিতে। তারপর আর কিছুই মনে নেই। খুব সম্ভবত মায়া জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারপর তারপর কি এই লোক মায়াকে নিজের রুমে নিয়ে এসেছে? সর্বনাশ! বাড়ির লোক দেখেছে সেটা। মায়াকে রাতে শ্রেয়ার রুমে না দেখে অবশ্যই এতক্ষণ খোঁজাখুঁজি হয়ে গেছে বাড়িতে। মুক্তাজুই নিশ্চয়ই ওর জন্য চিন্তা করছে। সবচেয়ে বড় কথা, মায়ের নিখোঁজ হওয়ার কথাটা নিশ্চয়ই এতক্ষণে ওর বাড়িতে চলে গেছে। মায়ের নিজের ভাবনায় ভয়ভীতি হলো। হৃদ থেকে ছাড়া পেতে চেয়ে বুঝলো ওর দুজনে ঘাত হয়ে শুয়ে আছে। হৃদ দু হাতে মায়ার পিঠ জড়িয়ে বুক বেঁধে রেখেছে মায়াকে, যার জন্য মায়া হৃদের গলদেশ ঠেকিয়ে। আর এতক্ষণ মায়া হৃদের কোমর থেকে পিঠ পর্যন্ত হাত রাখছিল হৃদের অবস্থান বুঝতে। মায়া হৃদের শক্ত হাতে বেড়ে পড়ে লজ্জায় সিটিয়ে গেল। সেই সাথে শরীর টনটন করে উঠলো ব্যথায়। মায়া পা দুটো সে কখন থেকে অবশ হয়ে আছে বাড়ি কিছুর জন্য। মায়া পা নাড়াতে চেয়ে আবারও চমকে উঠলো, কারণ হৃদ মায়ের উড়ু বরাবর আর পা তুলে দিয়ে মায়াকে কুলবালিশের মতন দু হাতে চাপটে জড়িয়ে ধরে আছে। এবার ভীষণ লজ্জা পেল মায়া। বুকটা টিপ টিপ করে উঠল অস্থিরতায়। ও কি সারা রাত এভাবেই ঘুমিয়েছিল লোকটার সাথে? ইস, কি লজ্জা! এত লজ্জা মায়া নিশ্চয়ই ওর স্বামীকে আর মুখ দেখাতে পারবে না। মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে হৃদ থেকে ছাড়া পেতে আস্তে করে হৃদের হাতগুলো নিজের উপর থেকে সরালো। তারপর হৃদের ঘুমের সুযোগ নিয়ে খুবই আস্তে ধীরে নিজের উড়ো থেকে হৃদের ভারী পা সরিয়ে চুপি চুপি খাট থেকে নামলো। গায়ের ওড়নাটা খোঁজ করতে দেখলো সেটা অবহেলায় ফ্লোরে পড়ে আছে। মায়া কি ওড়না ছাড়া লোকটার সাথে ঘুমিয়েছিল নাকি? আবারও লজ্জায় আছড়ে পড়ে দ্রুত ফ্লোর থেকে নিচের ওড়না গায়ে জড়াতে জড়াতে ঘাড় বেঁকে তাকালো হৃদের দিকে। হৃদ এখনো মায়ার দিকে কাত হয়ে ঘুমিয়ে আছে। যেখানে মায়াকে বুকে নিয়ে ঘুমিয়েছিল সেখানেই আছে, শুধু হৃদের বুকে মায়া নেই। মায়া চুরের মতো কর্নার টেবিল হতে নিজের ফোনটা উঠিয়ে বিনা শব্দে খালি পা টিপে রুম থেকে বের হতেই বুক চেপে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজ বড় বাছা বেঁচে গেছে মায়া। হৃদের ঘুম থেকে ওঠার আগেই মায়া পালিয়ে আসতে সক্ষম হয়েছে। মায়া বুকে হাত রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলার মধ্যেই নাকে বাঁধলো কড়া পারফিউমের গ্রান। যেই গ্রানটা মায়া চিনে, হৃদের শরীরের গ্রান। যতবার হৃদ মায়ের সামনে এসেছিল ঠিক ততবারই মায়া এই সুগন্ধিটা পেয়েছিল। মায়া নিজের কাঁধে নাক বসাতে শ্বাস টানতেই বুঝতে পারলো হৃদের শরীরের গ্রান। মায়ের শরীরে মোমো করছে। মায়া চমকে উঠলো, বারবার নাক বাজিয়ে নিজের শরীর শুকলো। বাপরে, মায়া পুরো শরীরে শুধু হৃদের গন্ধ ছড়াচ্ছে। এই মুহূর্তে মায়া যদি কারো সামনে যায় তাহলে নিশ্চিত ও ধরা পড়ে যাবে। সবাই বুঝে যাবে মায়া যে হৃদের সাথে রাতে ছিল। কি সাংঘাতিক ব্যাপার! লোকটার শরীরের গানটাও কেমন মায়াকে টানছে। মায়া ভীত চোখে আশেপাশে তাকালো। চারপাশটা কেমন অচেনা পরিচিত ঠেকলো। এটা ফাহাদের বাড়ি নয়, সেটা চট করে বুঝে গেল মায়া। তাহলে মায়াকে এই লোক কোথায় নিয়ে এসেছে? এটা কার বাড়ি? মায়া জানা মতে এটা খান বাড়ি নয়, কারণ মায়া খান বাড়িতেও গিয়েছিল 2বার। ওর চেনা আছে খান বাড়ি। তাহলে এটা কোথায়? কে থাকে এখানে? নিজের চিন্তা ভাবনার মাঝেই মায়া ভয় পেল না, বরং নির্ভয়ে থাকলো। হৃদ পাশে আছে বলে। তবে কৌতূহল হয়ে চারপাশটা দেখতে দেখতে সামনে গেল। করিডোরের সামনে মায়া দেখতে পেল একটা লম্বা সিঁড়ি নিচে ড্রয়িং রুম অব্দি গিয়েছে। নিচে গেল না, বরং সিঁড়ির মাথায় বসলো। কার না কার বাড়ি। মায়া যদি কৌতূহলে নিচে অব্দি যায় তাহলে নিশ্চয়ই কারো না কারোর সামনে পড়ে যাবে সে। তখন হবে আরেক বিপদ। অপরিচিত দেখে যদি মায়াকে জিজ্ঞাসা করে সে কে, কার সাথে এই বাড়িতে এসেছে, রাতে কোথায় ছিল, তখন মায়া কি বলবে? মায়ের কাছে তো এসবের উত্তর নেই। আবার মায়া হৃদের বয়ে রুমেও যেতে পারছে না বলে ও এখানে বসে থাকবে বলে ঠিক করলো। হাতের ফোনটা লক খুলতেই মায়ের মাথায় দুষ্ট বুদ্ধি আটলো। মায়ের জামাই তো আর জানে না মায়া ওদের সম্পর্ক অবগত। তাহলে এই বিষয়ে লোকটাকে একটু হেনস্থ করলে কেমন হবে? অবশ্যই দারুণ হবে। মায়াকে এই লোক কম নাকে দড়ি দিয়ে ঘুরায়নি। সামনে থেকেও মায়ের কাছে নিজের পরিচয় না দিয়ে শুধু হেনস্থই করেছে। এবার মায়ের পালা। মায়া এই লোকটাকে এবার আচ্ছা মতন জব্দ করবে বলে ঠিক করলো। হাতের ফোনটা হৃদকে কল দিতেই হৃদ সেই কল রিসিভ করলো বেশ কিছুক্ষণ পর। মায়া হৃদকে কল রিসিভ করতে দেখে চট করে কান্না করার মতো নাক টেনে বলল, হ্যালো। হৃদ ঘুম চালানো কণ্ঠে উত্তর দিল, হৃদের মাতাল কণ্ঠে মায়ের বুকটা ধুক করে উঠলো। বাপরে, এই লোকের সবকিছুই মারাত্মক। মায়া এত ঘায়াল হতে হতে না জানি হার্টের সমস্যা হয়ে যায়। হৃদের কণ্ঠে মায়া এক মুহূর্তের জন্য নিজের অভিনয়ের কথা ভুলে গেলেও পর মুহূর্তে ঠিকই মনে পড়লো সে একজন অভিনেত্রী। হৃদকে জব্দ করতে চেয়ে আবারও নাক টেনে কাদার মতন করে বলল, হ্যালো শুনছেন, আমি না আপনাকে ঠকিয়েছি। আমি বড় আপুর ভাসুর হৃদ খান আমার সাথে রাতে ঘুমাইছি। এখন আমি আর আপনার বউ না। মায়ের কথায় ছট করে হৃদের ঘুমের রেশ কেটে গেল। ফোনটা কানে নিয়ে মাথা উঠিয়ে তাকালো নিচের পাশে। সে একাই বিছানায় শুয়ে। মায়াকে নিজের পাশে বিছানায় দেখতে না পেয়ে বুঝলো বেয়াদব বউটা তাকে ঘুমের মধ্যে রেখেই পালিয়েছে। হয়তো আশেপাশে কোথা থেকে হৃদকে কল করে তার নামেই বিচার দিচ্ছে।
কিন্তু দমে যাওয়ার পাবলিক না। বোকা বউটাতে বোকা বউটা তো আর জানে না তার স্বামীকে দমানো যায়। হৃদ কাত হওয়া থেকে সেভাবে উপর হয়ে বালিশে মাথা রাখতে রাখতে বলল, সমস্যা নেই বউ। হৃদ খান আমার বউয়ের সাথে ঘুমাইছে, আমি ওর বউয়ের সাথে ঘুমাবো। তাহলে হিসাব বরাবর হবে। আমার বউয়ের সাথে ঘুমানোর সুদ আমি ওর বউর সাথে ঘুমিয়ে তুলবো। হৃদের কথায় মায়া চট করে কল কেটে থতমত খেয়ে বসলো। হৃদকে জব্দ করতে চেয়ে সে ও নিজেই জব্দ হয়ে গেল। এই ধন্দি লোককে মায়া আদৌ জীবনে জব্দ করতে পারবে বলে মনে হয় না। মায়া একটা কথা বললে এই লোক মায়াকে কেমন করে ওর নিজের কথায় ফাঁসিয়ে দেয়। এই যেমন এখন দিল হৃদ খান আর ফোনের ওপাশে ব্যক্তিটার মতো। হৃদ খান আর ফোনের ওপাশে ব্যক্তিটার বউ তো মায়া নিজেই। দুটো মানুষ তো একই। ফোনের লোকটা যদি হৃদ খানের বউয়ের সাথে ঘুমিয়ে সুদ তুলতে চায় তাহলে সে মায়ের সাথে আবারও ঘুমাবে। ঘুরে ফিরে মায়াকে মায়ের কথায় ফাঁসিয়ে দিল। মায়া নিজেকে বড্ড আফসোস করলো। সে একটু চালাক হতে পারলে হয়তো কোনো না কোনোভাবে নিজের স্বামীর সাথে কথার জালে ফাঁসাতে পারতো। মায়ের যা বুদ্ধি, সে তো ইহ জীবনে এই লোকের সাথে কথাই পেরে উঠবে না। আর না, এই লোক কখনো জব্দ করতে পারবে। আহা, মায়া আরো একটা নতুন আফসোস যোগ হলো। নিজের স্বামী চতুর বলে চলবে।